নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব খুব মারাত্মক বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই যে গত 4টে দফায় যে লোকসভা নির্বাচন হয়ে গেল, এই 4টে দফা লোকসভা নির্বাচনে 18 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করছে। 18টি কেন্দ্রে নির্বাচন হয়েছে, 18 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করছে। এই 18 জন প্রার্থী কে, যারা আগামী 4 জুন বিজয় মাল্য করতে পারেন? কারা তারা, কাদের সম্ভাবনা উজ্জ্বল? এই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন, অনেকেই জানতে চেয়েছেন। আজকে সেই বিষয়টা নিয়েই আপনাদের জানাবো যে 18 জন প্রার্থী কারা। সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যে এবারে নির্বাচনে একটা জিনিস খুব লক্ষ্য করে দেখবেন, যে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারা বলছেন এবারে নির্বাচন একেবারে আলাদা। ঘটনাটা একেবারে সত্যি, এবং প্রত্যেকের মুখেই কিন্তু একটা কথা শোনা যাচ্ছে যে এবারের নির্বাচনটা একেবারে আলাদা। সত্যি একেবারেই আলাদা। কেমন আলাদা সেইটাই আজকে বলবো। সংক্ষেপে বলার চেষ্টা করবো 18টা কেন্দ্র, অতএব খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি যে কোন কেন্দ্রে কে জয়ী হতে পারে। প্রথম যে কেন্দ্র দিয়ে শুরু করব সেটা হচ্ছে কোচবিহার লোকসভা কেন্দ্র। এই কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপি যিনি প্রার্থী হয়েছেন নিশীথ প্রামাণিক, টিএমসির হচ্ছে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, আর ফরওয়ার্ড ব্লক থেকে নীতিশ কুমার রায় এখানে প্রার্থী হয়েছে। 2019 সালে এখান থেকে নিশীথ প্রামাণিক তিনি 54,231 ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিয়েছিলেন। 2019 সালে নিশীথ প্রামাণিক এখান থেকে জিতেছিলেন, এবং এখানকার যে পরিস্থিতি এবং এখানের যা অবস্থানগত দিক এবং বিভিন্ন যে সমীক্ষা থেকে যে জিনিসটা উঠে এসেছিল, সেখানে দেখা যাচ্ছে যে নিশীথ প্রামাণিকের পাল্লাটা এখানে যথেষ্ট ভারী। এবং সেই দিক থেকে বলা যেতে পারে এখনও পর্যন্ত আমাদের কাছে যতটুকু খবর আছে এবং আমরা যেভাবে খবরগুলো সংগ্রহ করতে পেরেছি, তাতে নিশীথ প্রামাণিক এখানে অনেকটাই এগিয়ে আছে বলা যেতে পারে। এর পরের যে কেন্দ্রের কথা আমি বলবো সেটা হচ্ছে আলিপুরদুয়ার কেন্দ্র। এই আলিপুরদুয়ার কেন্দ্রে বিজেপি এবার প্রার্থী হয়েছে মনোজ টিগ্গা, টিএমসির প্রার্থী হয়েছে প্রকাশ চিক বরাই, আরএসপি হচ্ছে মিলি ওরাও। এই যে 3 জন যে প্রার্থী হয়েছে গত 2019 লোকসভা কেন্দ্রে, এখান থেকে বিজেপি প্রার্থী তিনি জিতেছিলেন 1,43,989 ভোটের ব্যবধানে। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিয়েছিলেন। এবারে সেই জায়গায় মনোজ টিগ্গাকে প্রার্থী করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। এই যে মনোজ টিগ্গা এখানে প্রার্থী হওয়ার পরে, মনোজ টিগ্গা যথেষ্ট এখানে একটা প্রভাব তার যেমন রয়েছে, পাশাপাশি বিজেপির এই ক্ষেত্রটা কিন্তু যথেষ্ট শক্তপোক্ত, এ কথা কিন্তু বলা যেতে পারে। অতএব এখানেও আমি খুব সংক্ষেপেই বলার চেষ্টা করছি, বিস্তারিত এর আগে বিভিন্ন সময় বলেছি। এই ভিডিওটাকে আমি খুব সংক্ষেপে করার চেষ্টা করছি যে এই লোকসভা কেন্দ্রে কিন্তু মনোজ টিগ্গা বেশ কয়েক ধাপ এগিয়ে আছে, এবং বলা যেতে পারে তার গলায় হয়তো জয়ের মালা পড়লেও পড়তে পারে, এরকম সম্ভাবনা কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। পরের যে কেন্দ্রের কথা বলবো সেটা হচ্ছে জলপাইগুড়ি কেন্দ্র। জলপাইগুড়ি কেন্দ্রে বিজেপি প্রার্থী হচ্ছে জয়ন্ত কুমার, টিএমসি হচ্ছে নির্মল কুমার রায়, আর সিপিআইএমের হচ্ছে দেবরাজ বর্মন। এই সিপিআইএমের যে দেবরাজ বর্মন, এই কেন্দ্রের সবচেয়ে কোটিপতি যিনি প্রার্থী, এই দেবরাজ বর্মন, যিনি সিপিআইএমের হয়ে দাঁড়িয়েছেন। এই কেন্দ্রে যে 3 জন দাঁড়িয়েছে তার মধ্যে হচ্ছে সবচেয়ে কোটিপতি প্রার্থী, এবং ইনি বামপন্থী কোটিপতি প্রার্থীও বলা যেতে পারে। 2019 সালে যে ভোট হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে জয়ন্ত কুমার তিনি প্রায় 1,84,004 ভোটে হারিয়ে দিয়েছিলেন টিএমসির বিজয় চন্দ্র বর্মনকে। ফলে এখানে যে বিজেপির একটা বড় ঘাঁটি এবং বিজেপির একটা বড় যে প্ল্যাটফর্ম, মাটি যে শক্ত, এ ব্যাপারে বলার কোনো অপেক্ষা রাখে না। অতএব এই যে নর্থ বেঙ্গল যে চত্বরটা আমরা দেখছি, সেখানে কিন্তু বিজেপির শক্ত মাটি, এখানে এই দুর্ভেদ্য ঘাঁটিকে সেখান থেকে ঢোকা টিএমসি বা অন্য দলের পক্ষে বেশ কিছুটা কঠিন। অতএব অনেকে হয়তো টিএমসি এখান থেকে বেশ কিছু ভোট পাবেন, সিপিআইএম ভোট অনেকটাই পাবেন, কিন্তু সেই ভোট দিয়ে এই যে জয়ন্ত কুমারকে কতটা ছাপিয়ে যেতে পারবেন সেটা নিয়ে প্রশ্ন থাকছে। ফলে এখানেও কয়েক ধাপ এগিয়ে বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার, এ কথাটা কিন্তু খুব সহজেই বলা যেতে পারে। এখন কোনটা হবে না হবে সেটা 4 তারিখে বোঝা যাবে, কিন্তু এই মুহূর্তে যে আভাস ইঙ্গিত আমাদের কাছে আসছে তার পরিপ্রেক্ষিতে এই কথাটা কিন্তু বলা যায়। এই সেই বলার ক্ষেত্র,
সেখানে তৈরি হয়ে আছে বলেই আমরা আপনাদের সেই জায়গাটা জানানোর চেষ্টা করছি। পরের যে কেন্দ্র বলবো সেটা হচ্ছে দার্জিলিং কেন্দ্র। অবশ্যই বুঝতে পারছেন যে দার্জিলিং কেন্দ্রে বিজেপি প্রার্থী হচ্ছে রাজু বিস্তা, টিএমসি হচ্ছে গোপাল লামা, আর কংগ্রেসের হচ্ছে মনোজ তামাং, আর এসইউসি আছে শাহরিয়া আলম। এবং 2019 সালে বলার অপেক্ষা রাখেন, এখান থেকে যে রাজু বিস্তা তিনি জিতেছিলেন, তিনি 4,13,443 ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অমর সিং রায়কে টিএমসি তাকে হারিয়ে দিয়েছিল। এই যে সেই জায়গা থেকে বিজেপি প্রার্থী রাজু বিস্তা এখান থেকে যে হাসতে হাসতে জিতবেন, সেটা কিন্তু এলাকার মানুষ থেকে শুরু করে সমস্ত সমীক্ষা থেকে শুরু করে সব ক্ষেত্রেই সেই প্রতিফলনটা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং সেই সংবাদটা কিন্তু আমাদের কাছেও রয়েছে। এইরকম একটা জায়গা থেকে রাজু বিস্তা কিন্তু এবারে যথেষ্টভাবে ভালোভাবেই এখান থেকে জিতবেন, এরকম সম্ভাবনা রয়েছে। পরের কেন্দ্র হচ্ছে রায়গঞ্জ। রায়গঞ্জ কেন্দ্রে হচ্ছে বিজেপি প্রার্থী কার্তিক পাল, টিএমসি প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী, আর কংগ্রেসের হচ্ছে আলী ইমরান রমজ। এখানে 2019 সালে বিজেপি দেবশ্রী চৌধুরী তিনি 60,574 ভোটের ব্যবধানে কানাইয়া লাল আগরওয়ালকে হারিয়ে দিয়েছিলেন। টিএমসি প্রার্থী ছিলেন কানাইলাল। যাই হোক, কিন্তু যে বিষয়টা এখানে খুব উল্লেখযোগ্য যে রায়গঞ্জ এই এলাকাটায় সেখানে কৃষ্ণ কল্যাণী যে এসেছেন এবং পাশাপাশি আলী ইমরান, এদেরও একটা ভোট ব্যাংক আছে, টিএমসির একটা ভালো ভোট ব্যাংক এখানে কিন্তু আছে। ফলে এই কেন্দ্র নিয়ে কিছু সংশয় থাকার যেমন একটা রয়েছে, প্রশ্ন রয়েছে, কিন্তু সেটাকে রেখেও যে কথাটা খুব সহজে বলা যেতে পারে যে এই কেন্দ্রে এবারে বিজেপির হাওয়াটা খারাপ ছিল না এবং সেই জায়গা থেকে বিজেপির জায়গাটা বেশ পোক্ত এবং এই দুজন প্রার্থীর থেকে তিনি কিছুটা অনেকটাই এগিয়ে আছে, এই কথা কিন্তু বলা যেতে পারে। অতএব কার্তিক পাল আগামী 4 তারিখে জয়ের মালা করলেও করতে পারেন। এরপরে হচ্ছে বালুরঘাট কেন্দ্র। বালুরঘাট কেন্দ্রে বিজেপি প্রার্থী হচ্ছে ডক্টর সুকান্ত মজুমদার, রাজ্য সভাপতি, টিএমসি প্রার্থী বিপ্লব মিত্র, আর আরএসপি প্রার্থী হচ্ছে জয়দেব সিদ্ধান্ত। 2019 সালে 33,293 ভোটের ব্যবধানে সুকান্ত মজুমদার অর্পিতা ঘোষকে, টিএমসির অর্পিতা ঘোষকে হারিয়ে দিয়েছিলেন। কিন্তু যে বিষয়টা এই জায়গাটা রয়েছে যে টিএমসি হারিয়ে দিয়েছিল এবং সুকান্ত মজুমদারকে হারানোর জন্যে এখানে টিএমসি বিপ্লব মিত্র থেকে শুরু আরএসপি তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করেছেন এবং সাংঘাতিকভাবে সেখানে কিন্তু নানা রকম প্রচার ইত্যাদি করে জায়গাটাকে টিএমসি এবং তার জায়গাটাকে মজবুত করার চেষ্টা করেছে। কিন্তু তারপরেও যে কথাটা বলা যেতে পারে যে এখানে সুকান্ত মজুমদারের যে বিষয়টা এখানে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তার মাটিটা এখানে বেশ কিছুটা শক্ত। স্বাভাবিকভাবে এখানে বিজেপি কয়েক ধাপ বেশ এগিয়ে আছেন, কথা বলার কোনো অপেক্ষা রাখে না। তিনি কিন্তু বেশ কিছুটা এগিয়ে রয়েছেন অন্যান্য প্রার্থীর তুলনায়। ফলে আগামী 4 তারিখে সুকান্ত মজুমদার এখান থেকে যদি জয়ী হন তাহলে অসম্ভব কিছু নয়, তিনি এখান থেকে জয়ী হতেও পারেন। এরপরের যে কেন্দ্রের কথা বলবো মালদা উত্তর। মালদা উত্তর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম, বিজেপি প্রার্থী খগেন মুর্মু, টিএমসি প্রার্থী প্রসূন ব্যানার্জি। এই জায়গায় কিন্তু একটু টাফ লড়াই হওয়ার ব্যাপারটা রয়েছে। অনেকে বলছেন যে এখান থেকে বিজেপি প্রার্থী যে জয়ী হয়ে যেতে পারেন, অনেকে আবার বলছেন যে মোস্তাক আলম জয়ী হতে পারেন, অনেকে প্রসূন ব্যানার্জির কথাও বলছেন। যে যার দলের থেকে হয়। একটা বিষয় আপনাদের একটু জানিয়ে রাখি যে আমরা যখন এগুলো বলি তখন দেখা যাচ্ছে যে দেখুন বিভিন্ন দলে, যেমন তৃণমূল দলে সবাই মনে করছেন যে 42-এর মধ্যে 42টাই তারা পাবে, কংগ্রেসের থেকে তারা মনে করছে 42টার মধ্যে 20টাই তারা পাবে, আবার সিপিএম তারা মনে করছে 42টার মধ্যে প্রায় 20টার কাছাকাছি তারা পেয়ে যেতে পারে, আবার বিজেপি মনে করছে বিজেপি 42টার মধ্যে 42টা পাবে, টিএমসিও সেই একই, সবাই এটা। অর্থাৎ যে দলের যারা সমর্থক বা যারা নেতা নেত্রী তারা মনে করে তার দলই সবচেয়ে বেশি পাবে, এটা স্বাভাবিক। ফলে কি আমরা তো সেই কোনো দলের হয়ে কথা বলছি না বা কোন দল জিতবে, কোন দলের পক্ষ নিয়ে কথা বলা, এই বিষয়টা নয়। আমরা যেখানে যে সিচুয়েশানটা দেখছি, যেখানে যে পরিস্থিতি দেখছি তার উপরে নজর রেখে সেইভাবে আমরা বলার চেষ্টা করছি এবং সেখান থেকে যেটা আমরা লক্ষ্য করছি যে এবারে মালদা উত্তর যে কেন্দ্র সেখানে কংগ্রেসে মোস্তাক আলম, খগেন মুর্মু বিজেপি এবং প্রসূন ব্যানার্জি গত 2019 সালে এখান থেকে খগেন মুর্মু 84,288 ভোটের ব্যবধানে জিতেছেন, মৌসুম নূরকে হারিয়েছেন। ভাবুন, মৌসুম নূরের মতন প্রার্থীকে কিন্তু খগেন মুর্মু হারিয়েছে। স্বাভাবিকভাবে খগেন মুর্মুর ওখানে কিন্তু দাপটটা কিন্তু কম নয় এবং তার মাটিটা বেশ শক্ত।
স্বাভাবিকভাবে খগন মুর্মু অন্য দুই প্রার্থীর থেকে এখানে বেশ কিছুটা এগিয়ে আছে, একথা কিন্তু বলা যেতেই পারে। এরপরের যে কেন্দ্র আমরা আসবো মালদা দক্ষিণ। মালদা দক্ষিণ কেন্দ্রে যিনি কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছে ঈশা খান চৌধুরী, বিজেপির হয়ে শিরূপা মিত্র চৌধুরী, শাহনাজ আলী রায়হান তিনি হচ্ছে টিএমসির হয়ে দাঁড়িয়েছেন। তাহলে এখানে যেটা আমরা লক্ষ্য করছি, এখানেও কিন্তু একটা পরিস্থিতি কিন্তু একটু জটিল হয়ে আছে। পরিস্থিতিটা জটিল হওয়ারও যথেষ্ট কারণ আছে। এই যে প্রথম যে দফায় যে ভোটগুলো হয়েছিল এবং দ্বিতীয় দফায় যে ভোটগুলো হয়েছিল, তাতে দেখেছিলাম যে আঁটোসাঁটো যে বেশ প্রশাসনের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আঁটোসাঁটো একটা সুরক্ষা নিয়ে সেই জায়গাটা ভোটগুলো করা হয়েছিল। পরবর্তী ভোটগুলো করা হয়েছিল, কিন্তু সেখানে দেখা যাচ্ছে 2019 সালে এখান থেকে যিনি জয়ী হয়েছিলেন কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী, তিনি 8,222 ভোটের ব্যবধানে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির শিরূপা মিত্র চৌধুরীকে হারিয়ে দিয়েছিলেন। এখন এখানে যে কি ঘটতে চলেছে এবং এটা কংগ্রেসের পাওয়ার অনেকটা আশা যদি থাকে, সেটা অনেকটা নির্ভর করবে যে এখানে শাহনাজ আলী রায়হান কতটা ভোট পায়, টিএমসি কতটা ভোট পাচ্ছে। দুটো ক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে এখানে টিএমসি এবং বিজেপি মধ্যে লড়াইটার থেকেও বেশি হবে টিএমসি ভার্সেস কংগ্রেসের মধ্যেই লড়াইটা হবে। অতএব এই জায়গাটার লড়াইটা যে কঠিন, এই জায়গাটা বলাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। এখানে কংগ্রেসের ভাগ্যে শিখে শিললেও ছিটতে পারে, এরকম সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে। এরপরের যে কেন্দ্রের কথা বলব মুর্শিদাবাদ কেন্দ্র। মুর্শিদাবাদ কেন্দ্রে যিনি সিপিআইএমের হয়ে দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ সেলিম, টিএমসির হয়ে আবু তাহের খান আর বিজেপির হয়ে গৌরশঙ্কর ঘোষ। এই কেন্দ্রের কথা আপনারা সবাই জানেন। 2019 সালে আবু তাহের খান টিএমসির তিনি 2,26,417 ভোটের ব্যবধানে জিতেছিলেন। মাথায় রাখতে হবে এখানে কিন্তু টিএমসির একটা ভালো ভোট কিন্তু আছে, এবং ভোটটা কিভাবে আছে, কি অবস্থায় ছিল, এই সব কিন্তু প্রশ্ন যেমন আছে। তার কারণ হচ্ছে 2019 সালে যেভাবে ভোট হয়েছিল 2024 সালে সেভাবে কিন্তু ভোট হচ্ছে না। ফলে এবার 2024 সালে 4টে দফার মধ্যে 3টে দফা, বিশেষ করে আমি 3টে দফার ক্ষেত্রে বলবো যে 3টে দফা যে ভোট হয়েছে, সেই 3টে দফা ভোটের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা গেছে, সেখানে ছাপ্পা ভুয়ো ভোটের পরিমাণ ছিল খুব কম। চতুর্থ দফায় গিয়ে কিছু ছাপ্পা ভুয়ো ভোট পড়েছে, এটা কিন্তু দেখা গিয়েছে। এবং সেটা কতটা সত্য মিথ্যা সেটা নির্বাচন কমিশন বলতে পারবেন, বা আপনারা সবাই দেখেছেন যেটা টিভির পর্দায়, তার থেকেই কিন্তু সেটা বলা যেতে পারে। কিন্তু প্রথম 3টে দফায় খুব আঁটোসাঁটো বিষয়টা ছিল। চতুর্থ দফায় এসে সেই আঁটোসাঁটো ব্যাপারটা কিছুটা ঢিলে হয়ে গেছে, এটা বলার অপেক্ষা রাখে না। ফলে এই মুর্শিদাবাদ কেন্দ্রে এবার যে ভোটের ব্যাপারটা রয়েছে, এবং এখানে অধীর চৌধুরী বিশেষভাবে এখানে প্রচারে নেমেছিলেন মোহাম্মদ সেলিমের হয়ে। এখানে জোট সঙ্গী হিসাবে মোহাম্মদ সেলিম এখানে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং যার ফলে দেখা যাচ্ছে। এবং সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে যে সর্বহারা প্রার্থীদের তিনি একজন কোটিপতি প্রার্থী, সেটাও বলা যেতে পারে। মোহাম্মদ সেলিম সর্বহারাদের নেতা, তিনি প্রার্থী হিসাবে কোটিপতি। এইবারে তার গলায় মালা উঠতে পারে এমন সম্ভাবনা কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সিপিএম যদি এখান থেকে এই সিটটা দখল করে নেয়, তাহলে কিন্তু কিছু বলার থাকবে না। অর্থাৎ বলার বলতে কি, সেই সম্ভাবনা কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা লক্ষ্য করেছি যে এখান থেকে মোহাম্মদ সেলিম জেতার সম্ভাবনা খুবই প্রবল, এই কথাটা বলা যেতে পারে। এবং এখানতে অধীর চৌধুরীর একটা বড় অবদান এই জায়গায় আছে, এ কথা কিন্তু বলা যেতে পারে। পরের যে কেন্দ্র বলবো সেটা হচ্ছে জঙ্গিপুর কেন্দ্র। জঙ্গিপুরে কংগ্রেসে হচ্ছে মোর্তাজা হোসেন বকুল, টিএমসি রয়েছে খলিলুর রহমান, আর বিজেপি রয়েছে ধনঞ্জয় ঘোষ। 2019 সালে 2,45,782 ভোটে খলিলুর রহমান মাহফুজা খাতুনকে, বিজেপির মাহফুজা খাতুনকে হারিয়ে দিয়েছিল। অতএব এই জায়গা একদম পরিষ্কার, জঙ্গিপুর কেন্দ্রটাকে নিয়ে বেশি কিছু বলার অপেক্ষা রাখেন। জঙ্গিপুরে এখানে খলিলুর রহমান টিএমসি তিনি যথেষ্ট অনেকটাই এগিয়ে আছেন, কথা বলা যেতেই পারে। এরপরে আসছে রানাঘাট লোকসভা কেন্দ্র। রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন জগন্নাথ সরকার, টিএমসির মুকুটমণি অধিকারী আর সিপিআইএমের অলোকেশ দাস। এখন এখানে 2019 যে লোকসভা, সেখানে দেখা যাচ্ছে 1,33,439 ভোটের ব্যবধানে জগন্নাথ সরকার টিএমসি রূপালী বিশ্বাসকে হারিয়ে দিয়েছিল। এইবারে যে পরিস্থিতি দেখছে, এখানে ভোট পোল হয়েছে 81.78%। অর্থাৎ এখানে ভোট পোল কিন্তু কিছুটা কম হয়েছে গত 2019 থেকে, কিন্তু তাতেও এখানে যে একটা মতুয়া ভোট আছে, সেইটা একটা বড় ফ্যাক্টর কাজ করছে। এবং এখানে আবার সিপিআইএমের যে প্রার্থী অলোকেশ দাস, তিনি বেশ কিছু ভোটও কাটবেন।
ফলে কি একটা মুকুটমণির সঙ্গে জগন্নাথ সরকারের একটা লড়াই, ভালো লড়াই হবে, কিন্তু যে লড়াইটাই হোক না কেন সেক্ষেত্রে জগন্নাথ সরকার বেশ কয়েক ধাপ এগিয়ে তিনি আছেন একথা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং আমাদের নজরে সেইটাই এসেছে, আমাদের বিভিন্ন সোর্স থেকে যে আমরা খবরটা পাচ্ছি তাতে জগন্নাথ সরকার অনেক ধাপ তিনি এগিয়ে রয়েছেন অন্য দুই প্রার্থীর তুলনায়। এরপরের যে কেন্দ্রের কথা বলবো সেটা হচ্ছে কৃষ্ণনগর কেন্দ্র। কৃষ্ণনগরে টিএমসির মহুয়া মিত্র, বিজেপির হচ্ছে অমৃতা রায় রাজমাতা, আর সিপিআইএমের SM সাদি তারা দাঁড়িয়েছে। এখন যেটা দেখার বিষয় যে এই যে মহুয়া মৈত্র তিনি 2019 সালে জিতেছিলেন টিএমসির 63,218 ভোটে, আর বিজেপির কল্যাণ চৌবেকে তিনি হারিয়ে দিয়েছিলেন। এখন এই ক্ষেত্রে যেখানে মহুয়া মৈত্র যেখানে জিতেছেন, তাহলে কী ফ্যাক্টর এখানে কাজ করছে যেখানে এই রকম একটা পরিস্থিতি হতে পারে? এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। যেরকম রাজ্যে যে কয়েকটা বিষয় যেগুলো আছে সেগুলো হচ্ছে নিয়োগ দুর্নীতি থেকে যে অভিযোগগুলো বিভিন্ন এসেছে, সেই অভিযোগগুলো সত্য মিথ্যা সেগুলো আদালতে প্রমাণের জন্য রয়েছে, আদালতে সেগুলো বিচারাধীন। অতএব সেই বিষয়টা যেমন রয়েছে, এবং মহুয়াকে নিয়ে নানা রকম বিষয় শোনা গিয়েছিল, যার ফলে এখানে বিজেপির একটা বড় জায়গা কিন্তু রয়েছে। অতএব সেই বড় জায়গা থেকে সেটা বলা যেতে পারে যে এইখানে বিজেপি এইবারে একটা অন্যরকম জিনিস হতে পারে। আমার যেটা ধারণা এখানে জেতা, কে জিতবেন কে হারবেন এইটা এই মুহূর্তে বলা একেবারেই সম্ভব নয়। আমি এখানে 50-50 সম্ভাবনার কথা বলবো, যে মহুয়া এবং রাজমাতা তাদের মধ্যে 50-50 সম্ভাবনা হচ্ছে কে জিতবেন, এবং যিনি জিতুন খুব সামান্য ভোটের ব্যবধানে তিনি জয়ী হবেন এমনটি বলা যেতে পারে। এরপরের যে কেন্দ্রের কথা বলবো সেটা হচ্ছে বোলপুর লোকসভা কেন্দ্র। বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত কুমার মাল তিনি টিএমসি থেকে দাঁড়িয়েছেন, বিজেপি থেকে প্রিয়া সাহা এবং সিপিআইএম থেকে শ্যামলী প্রধান। এখন অসিত কুমার মাল এখান থেকে 2019 সালে 1,06,403 ভোটের ব্যবধানে তিনি জিতেছিলেন এবং তিনি রামপ্রসাদ দাসকে বিজেপিকে হারিয়ে দিয়েছিলেন। এখন ঘটনা হচ্ছে যে অসিত কুমার মাল এখানে যে পরিস্থিতিতে তিনি ভোট করেছেন, এবং আমার যেটা মনে হয় যে এখানে অসিত কুমার মালের একটা সম্ভাবনা, টিএমসি অসিত কুমার মালের একটা জেতার সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে, এবং তিনি এই কেন্দ্র থেকে জয়ী হতে পারেন এমন সম্ভাবনা কিন্তু খুব উজ্জ্বল হয়ে আছে। যদিও ভোটের কথা কিছু বলা যায় না, কখন কি ঘটবে বা কীভাবে কি ঘটবে সেটা কিন্তু বলা যায় না, কারণ মানুষ ভোট দেয়, তাদের ভিতরে মনের কথা জানা তো সম্ভব না, কিন্তু যতটা অনুমান করা যায় তার পরিপ্রেক্ষিতেই কথাগুলো বলা যেতে পারে। এরপরে হচ্ছে বীরভূম লোকসভা কেন্দ্রে। বীরভূম লোকসভা কেন্দ্র শতাব্দী রায় টিএমসি থেকে দাঁড়িয়েছেন, 3 বারের সাংসদ। বিজেপির হচ্ছে দেবতনু ভট্টাচার্য, দেবাশিসবাবুর পরিবর্তে ইনি দাঁড়িয়েছিলেন, কংগ্রেসের মিল্টন রশিদ। আমরা এর আগে বলেছি। এবারে এখানে ভোট পড়েছে 81.91%, অর্থাৎ ভোটটা শতাংশ কিছুটা কম পড়েছে গত 2019 থেকে। কিন্তু এখানে যে বিষয়টা আমরা লক্ষ্য করছি যে অনেকে বলছেন যে শতাব্দী রায়ের অবস্থাটা খুব একটা ভালো না, যেহেতু এখানে অনুব্রত মণ্ডল নেই, তার কারণে এখানে একটা তৃণমূলের সংগঠনে কিছুটা টলমল অবস্থা হয়েছে। কিন্তু যেটা আমরা লক্ষ্য করেছি তাতে করে যে শতাব্দী এবং দেবতনুর মধ্যে একটা যে লড়াই হবে সেটা কিন্তু দেখার মতো লড়াই হবে। রিয়েল ফ্যাক্ট আপনাদের সত্যি বলছি, দেখার মতো লড়াই হবে। এই যে হাড্ডাহাড্ডি লড়াইটা কেমন হবে এক্ষুনি যে যতই সমীক্ষা করুন এক্ষুনি বলা সম্ভব নয় যে কে জিতবেন, শতাব্দী না দেবতনু। এটা বলার কোনো রকম অপেক্ষা রাখে না যে এখানকার লড়াইটা কিন্তু সাংঘাতিক টাগ অফ ওয়ার হবে, যেটা প্রচণ্ড হবে। কে জিতবেন, কত ভোটের ব্যবধানে জিততে পারে এটা বলা এখনও সময় মনে হয় আমার ক্ষেত্রে তো আসেনি, অন্যদের কাছে কী এসেছে আমি জানি না। অতএব এই বিষয়টাকে আমি এইভাবেই রাখলাম, এখানে কিন্তু 50-50 চান্স রয়েছে দুজনেরই। এরপরে হচ্ছে বর্ধমান পূর্ব। বর্ধমান পূর্বে যিনি টিএমসি প্রার্থী হচ্ছে শর্মিলা সরকার, বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার এবং সিপিআইএমের নীরব খাঁ। 2019 সালে 89,311 ভোটের ব্যবধান টিএমসি সুনীল কুমার মণ্ডল বিজেপির পরেশচন্দ্র দাসকে হারিয়ে দিয়েছিল। এবারে যেখানে এই শর্মিলা সরকার এই যিনি জানিয়েছেন তার যে জেতার সম্ভাবনা সব সমীক্ষাতেই প্রায় এসেছে শর্মিলার পক্ষেই গেছে, এবং যার ফলে আমাদের নতুন করে কিছু বলার নেই। এখানে শর্মিলা দেবী বেশ কিছুটা এগিয়ে আছেন তার জেতার দিক থেকে, ফলে আমরা শর্মিলা সরকারকে কি এগিয়ে রাখছি।
এরপরের যে লোকসভা কেন্দ্র বর্ধমান দুর্গাপুর, টিএমসির হচ্ছে কীর্তি আজাদ, বিজেপির হচ্ছে দিলীপ ঘোষ, সিপিআইএমের সুকৃতি ঘোষাল। অনেক রকম বলছে যে দিলীপ ঘোষ জিতে যেতে পারে, কিন্তু ঘটনা কি তাই? দিলীপ ঘোষ কি আদৌ এখানে জিততে পারবেন? 2019 সালে 2439 ভোটের ব্যবধানে এখানে সুরিন্দর সিং জিতেছিলেন বিজেপির প্রার্থী, টিএমসির মমতাজ সামনে। কিন্তু এবারে সেই মার্জিনটা দিলীপ ঘোষ কি বাড়াতে পারবে? তার কারণ হচ্ছে, যদি বলেন কেন, দিলীপ ঘোষ জেতার সম্ভাবনা খুবই উজ্জ্বল এই জন্যে যে টিএমসির যে সমস্ত তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ জনমানুষে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে বলে শোনা যাচ্ছে, সেইটার এফেক্ট কীভাবে পড়বে এটা কিন্তু অনেকটাই নির্ভর করছে এই জায়গাটা। আর দিলীপ ঘোষ দাপিয়ে কিন্তু ভোটটা করেছে এবং তার গাড়ি ভাঙচুর করেছে, তার নানা রকম তাকে বাধা দান করেছে এবং তিনি তার বুথ থেকে তাকে এজেন্ট তুলে দিয়েছে, সেখানে গিয়ে তিনি এজেন্ট দিয়েছেন ইত্যাদি, এইগুলো করেছেন তিনি। কিন্তু তারপরেও যেটা বলা যেতে পারে যে প্রতিরোধ একটা হয়েছে। তার মানে প্রতিরোধটা কখন হয়? প্রতিরোধ হয় যখন বিরোধী বা যখন সরকার পক্ষ যারা ক্ষমতাসীন দল তাদের বিরুদ্ধে একটা বড় শক্তি কাজ করে, তখন কিন্তু প্রতিরোধ তৈরি হয়। এই ক্ষেত্রে সেটাই আমরা দেখেছি এবং এখানে আমি দিলীপ ঘোষকেই এগিয়ে রাখবো। কীর্তি আজাদের চেয়ে দিলীপ ঘোষ বেশ কিছুটা এগিয়ে আছেন। এরপরের যে কেন্দ্র হচ্ছে আসানসোল কেন্দ্রে শত্রুঘ্ন সিনহা টিএমসি থেকে দাঁড়িয়েছে, বিজেপি থেকে সুরিন্দর সিং আলওয়ালিয়া আর জাহানারা খান তিনি এখানে সিপিআইএম থেকে দাঁড়িয়েছে। এখানে 3,03,209 ভোটে শত্রুঘ্ন সিনহা তিনি একটা বাই ইলেকশানে জিতেছিলেন। এখন ঘটনা হচ্ছে যে বিজেপির অগ্নিমিত্রা পলকে তিনি হারিয়ে এই জায়গাটা তিনি জিতেছিলেন এত ভোটের ব্যবধানে। কিন্তু 2019-এর ভোট আর 2024-এর ভোট দুটো কিন্তু ডিফারেন্স অন্যরকম। এবারে ভোট পোল হয়েছে এখানে 77.54% ভোট এখানে পোল হয়েছে। ফলে স্বাভাবিকভাবে এখানে এইবারে কোনো রকম ভুয়ো বা এই ধরনের কোনো ভোট কিন্তু সেই অর্থে কতটা পড়েছে সেটা নিয়ে সংশয় আছে। স্বাভাবিকভাবে এইখানে শত্রুঘ্ন সিনহা জেতা এবং সুরিন্দর সিং আলওয়ালিয়া জেতা দুটোর মধ্যে কিন্তু বেশ কঠিন লড়াই কিন্তু এখানে হবে। এইখানে দাঁড়িয়ে কেউ যদি বলেন যে শত্রুঘ্ন সিনহা আবার জিতে যাবেন, সেটা যেমন আমার পক্ষে বলা সম্ভব নয়। আবার একই কথা সুরিন্দর সিং জিতে যাবেন বিজেপি, এইটাও বলা একেবারেই সম্ভব নয়। এই জায়গাটাও কিন্তু খুব হাড্ডাহাড্ডি জায়গার মধ্যে রয়েছে। ফলে এই জায়গায় আমি 50-50 এই জায়গাটাকেও রেখে দিচ্ছি। যে জিতবেন তিনি খুব সামান্য মার্জিনে জিতবেন এমন সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। এরপরের যে কেন্দ্র সেটা হচ্ছে বহরমপুর কেন্দ্র। এই বহরমপুর কেন্দ্রে কংগ্রেসের অধীর চৌধুরী সবাই জানেন 5 বারের সাংসদ, টিএমসির ইউসুফ পাঠান আর বিজেপির নির্মল কুমার শাহ। বলার অপেক্ষা রাখে কে জিততে পারে। 80,737 ভোটের ব্যবধানে গত বছর অধীর চৌধুরী জিতেছিলেন। এবছর কি করবেন অধীর চৌধুরী? 77.54% ভোট পড়েছে। স্বাভাবিকভাবে ভোটের অঙ্কটা যেটা পড়েছে গতবারে 2019 থেকে কম ভোট পড়েছে। তিনি এ প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়ে বেরিয়েছেন, ভোটটা সঠিকভাবে করার চেষ্টা করেছেন। অধীর চৌধুরী এবং ইউসুফ পাঠান, এই যে দুজনের মধ্যে যে লড়াইটা হবে, মাঝখানে যিনি রয়েছে নির্মল কুমার সাহা বিজেপি, তিনি কতটা ভোট কাটছেন তার উপরে বেশ কিছুটা নির্ভর যেমন করবে। পাশাপাশি এটাও বলা যায় 5 বারের সাংসদকে হারিয়ে দেওয়াটা একটু কঠিন নয় কি? বেশ কিছুটা কঠিন। তার কারণ হচ্ছে যে যারা সংখ্যাগুরু ভোট নিয়ে খেলা নিয়ে প্রার্থী নির্বাচন করে সেটাকে করার চেষ্টা করেছে, সেটা কতটা সফল হবে সেটা 4 তারিখেই বোঝা যাবে। এটাও আমি একেবারে পরিষ্কার বললাম না যে কে জিততে পারে কে হারতে পারে, তবে সম্ভাবনার জায়গায় অধীর বেশ কিছুটা আছে, এটা বলা যায়। কিন্তু তারপরেও ভোটের অঙ্ক কী হতে পারে সেটা কিন্তু বলা যায় না। এখন এই হচ্ছে আজকের এই যে 18টি যে 4 দফায় যে ভোট হয়েছিল, 18টি ভোটের আলোচনা আপনাদের কাছে রাখলাম। এখন যে বিষয়টা হচ্ছে যে দেখুন, একেবারে আবার বলছি যে বাস্তব যেটা হচ্ছে যে প্রত্যেকটা দলের প্রতিনিধি এবং সমর্থক এবং তার নেতা নেত্রী তারা মনে করে তার দল ভালো রেজাল্ট করছে, অন্য দল সেভাবে রেজাল্ট করছে না। এটা প্রত্যেকটা দলের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা রয়েছে। কিন্তু তারা একবারও ভেবে দেখে না, তারা যখন যে আলোচনাটা করছে না তাদের দলের নেতাদের সঙ্গে আলোচনাটা করছে, তাদের দলের নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করছে। তারা কিন্তু বিরোধী দলের নেতা নেত্রীদের সঙ্গে কিন্তু আলোচনাটা করে না যে কি হতে পারে, কি হবে না হবে এইসব। ফলে কি
এইবারে যখন দলের সঙ্গে দলের নেতাদের সঙ্গে যে আলোচনাগুলো হয় সেইটা অন্য দলের নেতাদের সঙ্গে যদি আলোচনা করা হয়, দুটো কিন্তু ডিফারেন্স হয়ে যায়। ফলে এই জায়গাটায় ওই আলোচনার পরিপ্রেক্ষিতে অনেকে মনে করে এই এত ভোটের ব্যবধানে আমরা জিতে যাব, এ বলে এত ভোটের ব্যবধানে, কিন্তু আদৌতে কিন্তু সেটা হয় না। অতএব এই জায়গা থেকে আমরা সেই জায়গা থেকে নিরপেক্ষ বলে তো সেই অর্থে আমি বিশ্বাস করি না, কিন্তু কার পক্ষে কিভাবে যেতে পারে এইটা কিন্তু আমরা দেখার চেষ্টা করি একটা সরল দৃষ্টিকোণ থেকে, যেটা দেখার চেষ্টা করি যে কার পক্ষে সেটা যাচ্ছে। এবারে সেটাই আমরা করলাম। আপনারা আপনাদের মতামত জানাবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।